আর আমাদের একটা স্কুলের একটা রুলস ছিল যেটা হচ্ছে সবাইকে গীতা চ্যান্টিং করতে হবে। মানে আপনি যদি যে কোনো রিলিজিয়নের হন না কেন, হাতে ভগবদ গীতা থাকতেই হবে আর চ্যান্টিংটা করতেই হবে। এটা কিন্তু এই যে মিথ্যে কথা বলার যে জিনিসটা, ওটা কিন্তু রাহুই দেয়। রাহু যাদের খারাপ থাকে তারা কিন্তু মিথ্যে বলবেই। লিভিং রিলেশনশিপ আমি দেখেছি যে 10 বছরের লিভিং রিলেশনশিপ থাকার পর যখন তারা বিবাহ করেছে তারপরে তাদের বিচ্ছেদ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্স যে কোনো কারণে হতে পারে। মানে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে যাদের চার্টে আমি দেখেছি, এখন অবধি আমি যে কটা চার্ট দেখেছি 80% মানুষের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকবে। কেউ যে স্বীকার করছে না, কেউ স্বীকার করবেও না। কারোর না কারোর মানে ঘরে ওয়াইফ আছে, কারোর গার্লফ্রেন্ড আছে। ম্যাম আমার নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি আছে। কারণ সে তো রাহুর তো প্রবচন তো সে তো পড়ে গেছেই অলরেডি, রাহুর ট্র্যাপে সে পড়ে গেছে। তো এখানে তো আমাদের তো কিছু করার নেই যতক্ষণ না মানুষ নিজেকে ডেভেলপ করছে। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আজকে দীপাবলি। এই দীপাবলিতে আজকে আমরা এই পডকাস্টটা শ্যুট করছি। হয়তো আপনারা যখন এই পডকাস্টটা দেখবেন তখন হয়তো দীপাবলি হয়ে যাবে, কিন্তু মাই ক্যারিয়ার মাই চয়েস পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই দীপাবলির প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আমার সঙ্গে যিনি আছেন তার একটা কসমিক কানেকশন আছে। এই কসমিক কানেকশনটা ছোটোবেলা থেকে তৈরি হয়েছে। আপনারা সবাই ওনাকে চেনেন, ওনার সোশ্যাল মিডিয়াতে ওনার পরিচয় অ্যাস্ট্রো অঙ্কিতা হিসেবে। তো ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। রাইট। তো তোমার ছোটোবেলার জার্নি আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে তুমি এমন একটা স্কুলে পড়াশোনা করেছো যেখানে একটা স্পিরিচুয়াল এনভায়রনমেন্ট ছিল। ইয়েস ইয়েস। রাইট। সেখান থেকে তোমার জার্নি শুরু হয়েছে এবং আজকে তোমার ক্যারিয়ার চয়েস হচ্ছে তুমি একজন অ্যাস্ট্রোলজার হতে চাও, হয়ে গেছো অলরেডি। ইউ আর অলরেডি আ রিনাউন্ড অ্যাস্ট্রোলজার। তুমি বেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছো, ইন ডেপথ রিসার্চ করেছো এবং এটাই তোমার ক্যারিয়ার চয়েস। তো একদম ছোটোবেলায় প্রথমে চলে যাব। মানে আমাদের পরিবারে, আমি যেহেতু ক্যারিয়ার কাউন্সেলিং করি, আমাদের পরিবারে আমরা কি হব, আগেকার দিনের কথাই বলছি, তার ডিসিশানটা আমাদের থেকে বেশি নিতে হচ্ছে আমাদের প্যারেন্টসরা। তো তোমার প্যারেন্টসের স্বপ্ন কী ছিল তোমাকে নিয়ে? আমার প্যারেন্টসের স্বপ্ন ছিল যে আমি ডক্টর হব। ডক্টর হব, এটাই তো সবাই চায়। ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, মানে অ্যাজ ইফ দের ইজ নো থার্ড অপশন। নো। রাইট। তো ডক্টর হবার ইচ্ছে ছিল, বাট আমারও ইচ্ছে ছিল, কিন্তু কোথাও না কোথাও আমার ক্যারিয়ারটা একটু হলেও চেঞ্জ হয়েছে। বাড়িতে কেউ ডক্টর আছেন? ইয়েস, বাবা আছে ডক্টর। বাবা ডক্টর। ইয়েস। তো কোথাও না কোথাও কি আমার ক্যারিয়ারটা একটু হলেও চেঞ্জ হয়েছে আফটার 12 আই ক্যান সে। হ্যাঁ। তো ছোটোবেলা তোমার স্কুলটা, যেটা আমি যখন তোমার বায়ো পড়ছিলাম, আই ওয়াজ কোয়াইট ইমপ্রেসড যে কলকাতাতে এত ভালো একটা স্কুল, যেটা মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক আমিও জানতাম না যে এরকমভাবে এডুকেশন কলকাতাতে পড়ানো হচ্ছে, যেখানে একটা আমাদের মাইথোলজিক্যাল প্রসেসের ফলো করে আপব্রিঙ্গিং করা, আর সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল। রাইট। তো এই স্কুলটা সম্বন্ধে বলো, এইখানের জার্নি সম্বন্ধে বলো, এইখানে কিভাবে তোমাদেরকে প্রিপেয়ার করা হতো, যেখান থেকে তোমার আজকে মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে, এইটা নিয়ে ফার্স্টে একটু বলো আমাদের। ফার্স্টে আমি বলি, এই স্কুলটার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে 10 বছর। ওকে। তো আমাদের স্কুলের প্রথমে শেখানো হতো যে তুমি কী করে স্পিরিচুয়াল হবে। রাইট। ফার্স্ট অফ অল যখন আমাদের মর্নিংয়ে প্রেয়ার মানে স্টার্ট হতো, সংস্কৃত মন্ত্র দিয়ে আমাদের প্রেয়ার স্টার্ট হতো। মনে আছে কি সেই প্রেয়ার? এখন সেটা মনে নেই, যেহেতু নাহলে আমি বলে দিতাম। হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের ভগবদ গীতা চ্যান্টিং হতো। রাইট। ওকে। সো টিফিন টাইমে যেরকম আমাদের টিফিন যে ব্রেক হতো তার আগেও আমরা ভগবদ গীতা চ্যান্ট করতাম। আর স্কুলের শেষে তো আমরা যেটা জনগণমন করেই থাকি, ন্যাশনাল অ্যান্থেম, সেটা আমরা করতাম। আর আমাদের একটা স্কুলের একটা রুলস ছিল যেটা হচ্ছে সবাইকে গীতা চ্যান্টিং করতে হবে। যে মানে আপনি যদি যে কোনো রিলিজিয়নের হন না কেন, হাতে ভগবদ গীতা থাকতেই হবে আর চ্যান্টিংটা করতেই হবে। এটা ছিল হচ্ছে ইম্পর্ট্যান্ট। আর স্কুলটা সত্যি খুব ডিসিপ্লিন ছিল যদি আমি বলি, আর খুব স্ট্রিক্টও ছিল।
তো সেই ক্ষেত্রে যখন আমার স্কুলের জার্নিটা এরকম যখন স্টার্ট হতে থাকলো, আমার কোথাও না কোথাও স্পিরিচুয়ালের প্রতি একটা ভালোবাসা আমার চলেই এসেছিলো। যেহেতু স্কুলে নানা রকম পূজাও হতো, জন্মাষ্টমী সেলিব্রেশন হতো, যেখানে আমরা দই হান্ডি খেলতাম, যেখানে আমাদের ভজন হতো, সব কিছুই হতো। অ্যান্ড যদি আপনি বলেন, স্কুলের এন্ট্রান্সে আমাদের একটা খুব বড় একটা টেম্পল ছিল, যেখানে আমাদেরকে প্রণাম করে ঢুকতে হতো মাথায় টিকা লাগিয়ে। তো এটাই ছিল জার্নি। এই জার্নিতে যখন আমি এটা বুঝতে শিখলাম যে স্পিরিচুয়াল কী, তারপরেই এই অ্যাস্ট্রোলজির প্রতি আমার ভালোবাসাটা এসছে। কসমিক ওয়ার্ল্ডের সঙ্গে তোমার একটা কানেক্টিভিটি শুরু হয়েছে। ইয়েস ইয়েস, রাইট। তো এই যে মানে স্কুলে অ্যাডমিশনটা তোমার প্যারেন্টসরা তোমাকে করালো, এটা কি বাই এনি চয়েস, নাকি তাদের মাথাতে কিছু ছিল যে এরকম ধরনের একটা আপব্রিঙ্গিং আমি আমার সন্তানকে দিতে চাই? দেখুন, সব বাবা মার ইচ্ছে থাকে যে আমার ছেলে বা মেয়ে একটা বড় স্কুলে পড়বে, ভালো ইংলিশ মিডিয়ামে পড়বে, তাদেরকে আমি ভালো এডুকেশনটা দিতে চাই লাইফে। তো সেরকম অবভিয়াসলি আমার বাবা মায়ের মাথাতেও ছিল। তো ওই জন্য আমাকে অ্যাডমিশন করেছিলেন ওই স্কুলটায়। বাট ওনারা জানতেন না যে এতটাই মানে স্কুল হচ্ছে এতটাই স্পিরিচুয়াল রুটেড স্কুল হবে। তো যাই হোক, তারপর যখন বাবা মাকে এসে শেয়ার করলাম যে স্কুলে এরকম এরকম শেখানো হয়, তো বাবা মা বললো ভালো, তো তোমার লাইফটাও তো গড়ছে সাইড বাই সাইড অন্য দিক থেকে, স্পিরিচুয়ালের দিক থেকে, যেটা আজকালকার ছেলেমেয়েরা খুব কম ইন্টারেস্টেড আমি যদি বলি। আর এই স্কুলের যিনি একদম হেড অফ দ্য স্কুল ট্রাস্টি বোর্ডে যিনি সব থেকে উচ্চ পদে বসে আছেন, ওনার নাম আপনারা সবাই জানেন। এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ওনাকে আম্মা হিসেবে সবাই চেনে, রাইট? তো উনি এটার মানে ওয়ান অফ দ্য ফাউন্ডার ট্রাস্টি মেম্বার। ইয়েস ইয়েস ইয়েস। আর উনি হচ্ছে আমাদের স্কুলে হচ্ছে ভিজিট করেন, এখন অবধি ভিজিট করেন, বাট ওটা হচ্ছে 5 ইয়ার্স অন্তর অন্তর। 5 ইয়ার্স অন্তর। হ্যাঁ। তো স্কুলের নামটা একটু বলে দাও দর্শকদেরকে। অমৃতা বিদ্যালয় কলকাতা, যেটা হচ্ছে আপনার মহেশতলাতে সিচুয়েটেড স্কুল। রাইট। তো অঙ্কিতা, অ্যাস্ট্রো অঙ্কিতা, যেটা তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নাম, তার প্রথম রুটসটা পোতা হলো স্কুল জীবনে, 10 বছরের একটা জার্নি। ঠিক তাই। তারপরে 11-12 করলে, তারপরে তোমার ব্যাচেলার্স ডিগ্রি হলো। তো কি নিয়ে পড়াশোনা করলে ব্যাচেলার্স ডিগ্রি? আমার হচ্ছে বিএসসি ইন ম্যাথামেটিক্স আর এমএসসি ইন ম্যাথামেটিক্স। আই মিন ফাইনাল ইয়ার pursuing the এটা তুমি করছো। আর এই ম্যাথসটা চুজ করার পেছনে কি তোমার একটা ক্যালকুলেশন ছিল? যেহেতু অ্যাস্ট্রোলজি ইজ অল অ্যাবাউট ক্যালকুলেশনস, তার ম্যাথসটাকে আরো স্ট্রেনথেন করার কি কোনো ইন্টেনশন? না, আমার এই সাবজেক্টটা অ্যাকচুয়ালি ভালো লাগতো। হ্যাঁ, মানে বিকজ তুমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে নিজেকে এখন এস্টাবলিশ করছো, করে ফেলেছো, 5 বছরে তোমার একটা এক্সপিরিয়েন্স জার্নি শুরু হয়ে গেছে, এবং তোমার অনেক ক্লায়েন্ট আছে যারা তোমাকে পজিটিভ রিভিউ দিচ্ছে। তো সেখান থেকে আমি মনে করি একজন ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে ভালো ক্যালকুলেশন জানতে হয়। হ্যাঁ, এটা তো ঠিক যে অ্যাস্ট্রোলজি ক্যালকুলেশন ছাড়া হবেই না, উইদাউট প্রপার ক্যালকুলেশনস তুমি হবে না, রাইট? তো তাই জন্য কি ম্যাথসটাকে চুজ করলে যে রুটটা আরো স্ট্রং হোক, এর জন্য সেটা আপনি বলতে পারেন। আর ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট। বাট মাথায় এটা চিন্তা ভাবনা ছিল না যে অ্যাস্ট্রোলজির জন্য ওই যে ম্যাথামেটিক্স সাবজেক্টটা চুজ করেছি, কারণ ওইটা হচ্ছে আমার স্কুল লাইফ থেকে আমার ভালো লাগতো। একটা দুটো সাবজেক্ট ছিল, একটা ম্যাথামেটিক্স, একটা হচ্ছে বায়োলজি। ওকে। আর আমি অ্যাজ এ স্কুল টিচার হিসেবে আমি ওয়ার্ক করেছি ইন সিবিএসসি বোর্ড অ্যাজ এ ম্যাথস টিচার হিসেবে, ম্যাথস অ্যান্ড সায়েন্স টিচার হিসেবে। তো তখন আমি অ্যাস্ট্রোলজিটা করতাম আর এখনও করছি। তো ইন্টারেস্টটা প্রথম থেকেই ছিল অ্যাস্ট্রোলজির ওপরে। আফটার 12 যখন আমি দেখি, আর বেসিক্যালি আমি ইন্টারেস্ট লেগেছে যখন আমার মা আমার দাদাকে নিয়ে অন্য একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছিল। কারণ আমরা তো অ্যাস্ট্রোলজার, আমরা তো সবই বলতে পারি যে মানুষের ক্যারেক্টারটা কী হবে, তার ফিউচারে কি হতে পারে। আমরা কিন্তু কখনো তার ফিউচারটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, বাট আমরা ভালো করে গাইড করতে পারবো তাকে তার লাইফ পাতে। তো আমি দেখেছি যে কোথাও না কোথাও একটা ভুল ভ্রান্তি হয়েছে দাদার ক্ষেত্রে। তো সেইটা ভেবেই আমার আরও এই অ্যাস্ট্রোলজির উপরে ইন্টারেস্টটা এসছে। মানে সচরাচর যখনই লোকে অ্যাস্ট্রোলজারের কাছে যায় তখন ক্রাইসিস সিচুয়েশন, এটা হিউম্যান সাইকোলজি। মানে দেখবে পরীক্ষার আগে সবাই ভগবানকে বেশি ডাকে, ঠিক তাই, রেজাল্টের আগে আরও বেশি ডাকে, ঠিক আছে? ঠিক সিমিলারলি যখন লাইফ স্মুথ যায় তখন কেউ অ্যাস্ট্রোলজি, শনি কী বলছে, রাহু কী করছে, কেতু কী করছে, তার কোনো খোঁজ রাখে না। যেই মুহূর্তে লাইফ একটা টার্ন নিতে শুরু করে তখন হঠাৎ করে লোকের মনে হয় যে এইটা মনে হয় শনির দশা,
শনির সাড়ে সাথেই এই ফিয়ার ফ্যাক্টরটা আসে এবং তখন লোকে অ্যাস্ট্রোলজারের কাছে যায়। এবং আমার বলতে আপত্তি নেই, এমন অনেক অ্যাস্ট্রোলজার আছে যারা এটাকে ব্যবসা বানিয়ে ফেলেছে, এবং ব্যবসা বানিয়ে ফেলেছে এমনভাবে যে আপনি যত ভয় পাবেন তত আপনাকে ভয় দেখাবে এবং আপনাকে স্টোন পড়তে বলবে, অনেক দামি দামি স্টোন, ঠিক আছে? সেখান থেকে আপনার মনে হতে পারে যে হ্যাঁ এবার আমার ভাগ্যটা ঘুরে যেতে পারে, হতেই পারে, ঠিক আছে? কিন্তু গীতায় বলে গেছে কর্ম করে যাও, ফল দেখো না। কর্মের কিন্তু কোনো সাবস্টিটিউট হয় না। না, হয় কি না, হয় না। আমি এখানে বলতে চাই যে এই যে অ্যাস্ট্রোলজিটা যে ভয় দেখায়, এটা তো উচিত তো নয়, কারণ এইটার জন্য আমাদেরও একটা বদনাম হয় মার্কেটে, যদি আপনি বলেন। কারণ যারা ভয় পায়, আমার মনে হয় তাকে ভয় দেখানো উচিত নয়, তাকে আমার দেখানো সঠিক পথ ইয়েস, দেখানো উচিত, তাদেরকে রাইট পাথটা আমাদের দেখানো উচিত। আর আমি একটা কথা বলি, সবাই কিন্তু স্টোন এফোর্ড করতে পারে না, তাদেরকে ভয় দেখিয়ে স্টোন কিন্তু এফোর্ড করানো হয়। তারা জানে যে আমার এটা পড়লে মানে আমি একটা ঠিক লাইফ পাথ আমি পেয়ে যাবো, বা ঠিকঠাক আমার লাইফটা আমার ঠিকঠাকভাবে গড়ে যাবে, বাট এটা কিন্তু ভুল। আপনাকে রেমেডির সঙ্গে সঙ্গে আপনাকে নিজের কর্মটাও করতে হবে, নাহলে একটা স্টোন কখনো আপনার লাইফ চেঞ্জ করতে পারে না। কারেক্ট। তাই নিয়ে তো আজকে আমাদের কাছে অ্যাস্ট্রো অঙ্কিতা আছে, এবং যেহেতু তোমার এডুকেশন একদম ছোটোবেলা থেকে তুমি স্পিরিচুয়ালি বড় হয়েছো, তোমার রুটটা অনেক স্ট্রং, অবভিয়াসলি তোমার রুটটা অনেক স্ট্রং, বিকজ 10 বছর ধরে একটা স্কুল জার্নির সঙ্গে তুমি স্পিরিচুয়ালিটি শিখেছো, তুমি কসমিক পাওয়ার শিখেছো, এগুলো শিখেছো, ভেদিক অ্যাস্ট্রোলজি নিয়ে তুমি চর্চা করেছো, এবং আজকে তুমি নিজেকে এস্টাবলিশ করছো, এবং ইউ আর মানে তুমি খুব হাম্বল ওয়েতে বলছো যে আমার এখন এস্টাবলিশমেন্ট হচ্ছে, আমি এখনও এমএসসি ইন ম্যাথামেটিক্স করছি, কিন্তু আমি জানি যে রিসেন্টলি তুমি একটা গ্লোবাল ইনফ্লুয়েন্সার এক্সেলেন্স অ্যাওয়ার্ডে তুমি ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং ইনফ্লুয়েন্সার হিসেবে অ্যাওয়ার্ডেড হয়েছো, এবং ইউ হ্যাভ এ ভেরি ব্রাইট ফিউচার। এবং আমাদের সমাজে তোমার মতন অ্যাস্ট্রোলজার দরকার, যে ভয় দেখাবে না, যে মানুষকে সঠিক পথ দেখাবে। তো আজকে এই কনভারসেশনটা একটা রেয়ার অপরচুনিটি, মানে আমার অনেক দর্শক আছে যারা হয়তো একটু ভয় পায় অ্যাস্ট্রোলজি, সবাই ভয় পায় হচ্ছে শনিকে, কারণ শনির একটা বিশাল প্রভাব, এবং শনি সবথেকে বেশি মার্কেটেড একটা প্ল্যানেট। মানে সব অ্যাস্ট্রোলজার বলে শনির সাড়ে সাথে চলছে, এবার সব সর্বনাশ হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। তো তুমি আমাদেরকে একটু ইনসাইট নলেজ দাও প্ল্যানেটের ওপর। লেটস স্টার্ট উইথ স্যাটার্ন। স্যাটার্ন অ্যাজ এ প্ল্যানেট। আচ্ছা, স্যাটার্ন অ্যাজ এ প্ল্যানেট যদি আমরা দেখি, স্যাটার্ন কিন্তু খুব জাজমেন্টাল। ওকে, আপনি যে কোনো একটা পেপার ওয়ার্ক করুন বা আপনি যে কোনো কাজ করছেন, তার রেজাল্ট কিন্তু স্যাটার্ন দেবে। আর স্যাটার্ন এরকম একজন যে কিন্তু অনেস্টিকে বিশ্বাস করে, যেই প্ল্যানেট। ওকে, আপনি যদি ভালো এক্সাম দেন, স্যাটার্ন নিশ্চয়ই আপনার সঙ্গে থাকবে। আপনি যদি খারাপ এক্সাম দেন, স্যাটার্ন কি আপনার সঙ্গে থাকবে বলে মনে হয়? একদম থাকবে না। মানে তুমি বলতে চাইছো যে যেই ছেলেটা সারাদিন পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে এবং মেহনত করেছে, স্যাটেল তাকে ফল দেবে, অবশ্যই দেবে। আবার যেই ছেলেটা হয়তো পড়াশোনা করেনি, ওই পরীক্ষার হলে গিয়ে চিট করছে, ঠিক আছে, সে হয়তো ভালো নাম্বার পেয়ে পাশ করলো, কিন্তু ভবিষ্যতে গিয়ে স্যাটার্ন কিন্তু তাকে স্ট্রাগল দেবে, কারণ স্যাটার্ন হচ্ছে অনেস্টি পছন্দ করে, যেটা আমি আপনাকে একদম স্টার্টিংয়েই বললাম। আর উনি হচ্ছে, আর যখন আমরা বলি এই যে সাড়ে সাথী ব্যাপারটা, যে সবাই খুব ভয় পেয়ে যায়, আমার মনে হয় ভয় পাওয়ার দরকার নেই সাড়ে সাথী হলে, কারণ এগুলো হচ্ছে সবাই হচ্ছে ভয় দেখানোর কাজ, যারা ভয় দেখায় সেটা তাদের কাজ। কিন্তু আমি বলবো কাউকে ভয় পেতে নয় এই স্যাটার্নের সাড়ে সাথী নিয়ে, কারণ আমাদের লাইফে কখনো না কখনো একটা টাইম আসে যেখানে আমাদেরকে কিছু না কিছু জিনিস শিখতে হয়। স্যাটার্ন হচ্ছে ঠিক ওই কাজটাই করে, আপনার জীবনে এসে কিছু না কিছু শিখিয়ে যায় ওই টাইমটার জন্য, রিয়েলাইজেশনটা করিয়ে দেয়। রাইট। তো আমি মানে ছোটোবেলা থেকে আমিও একটু চর্চা করি এই অ্যাস্ট্রোলজি, যেহেতু আমার বাবা এবং আমার ঠাকুরদা এটা নিয়ে চর্চা করতো, বাট আই এম নট এ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, এটা প্যাশনেটলি আমি করি। তো আমি আমার ঠাকুরদা আমাকে বলতো যে স্যাটার্নকে যখন উনি এক্সপ্লেন করতেন, উনি বলতেন যে বেনারসের গলি দেখেছো, সরু গলি হয়, ঠিক আছে, শনির যখন 19 বছরের মহাদশা আসে, 19 ইয়ার্সের মহাদশা, তুই মনে করো যে ওই 19 বছর তোমাকে এই বেনারসের সরু গলি দিয়ে হাঁটতে হবে,
এন্ডে গিয়ে টানেল আসবে যেখানে তুমি আবার এক্সিট পাবে 19 বছর ধরে। আর এই 19 বছরের জার্নিতে আড়াই বছর করে স্যাটার্ন তার ইম্প্যাক্ট ইন্টেন্সিটি চেঞ্জ করবে, এবং প্রত্যেক আড়াই বছরের মধ্যে কিছু আপস অ্যান্ড ডাউনস আসবে, কিছু প্রলোভন আসবে, অনেক কিছু অপরচুনিটি আসবে, কিন্তু তোমাকে বিচার করতে হবে কোনটা তুমি চয়েস করবে। যদি তুমি বেঠিক কিছু চয়েস করো, আজকে তুমি আনন্দ পাবে, কিন্তু ওই শেষে 19 বছরের শেষে যে লাস্ট আড়াই বছর ইউ উইল গেট দি জাজমেন্ট ফ্রম স্যাটার্ন। তো এই 19 বছরের সরু গলিতে এক্সিট করার কোনো জায়গা নেই। প্রত্যেকটা গলির থেকে একটা করে তোমাকে প্রলোভন আসবে তোমার কাছে, তোমাকে হেঁটে যেতে হবে, মেহনত করে যেতে হবে উইথ ইন্টিগ্রিটি। তাহলে গিয়ে এন্ডে গিয়ে ইউ উইল গেট এ গুড রেজাল্টস। দিয়ে যাবে, কিছু নিয়ে যায় না। এটা সমুদ্র, যা নেবে তা ফেরত দেবে, বেশি ফেরত দেবে হয়তো। এটা কি কারেক্ট? এটা কিন্তু কারেক্ট যদি আমি বলে থাকি, কারণ শোনে হ্যাঁ যেটা আমরা বলি যে যেটা নিয়ে নেয় সেটা ফেরত দেয়, কিন্তু আমাদেরকে এটাও ভাবতে হবে যে উনি কী নিচ্ছে আর কি ফেরত দিচ্ছে, আমরা কি কাজ করছি, আমাদের কাছে কি চলে যাচ্ছে, আমাদের কাছে কি আসছে। তো ওই জন্য আমি বলি যখনই স্যাটার্নের টাইম আসছে তখন আপনাকে কিন্তু পুরোটা অনেস্টিভাবে করতে হবে। আর যেটা আজকালকার যুগে খুব কমে গেছে অনেস্টিটা, শর্টকাট, সব কিছু শর্টকাট। এটার জন্য কোন গ্রহ দায়ী? রাহু। ইয়েস, শর্টকাট। কারণ দেখুন রাহু হচ্ছে এমন একটা গ্রহ যে শর্টকাট। আমি কেন বললাম অনেস্টি কমে গেছে, আপনি দেখবেন একটা কেউ যদি মানে সেটা স্টোন নিয়ে বলুন বা কোনো কিছুই বলুন, কোনো সেলসম্যান জাতীয় মানে যা খুশি বলুন, আপনি দেখবেন ওনারা কিন্তু মানে সত্যি কথা কিন্তু বলবে না, কোথাও না কোথাও কিন্তু ওরা কিন্তু মিথ্যেতেই ওনারা কিন্তু বেঁচে আছেন, মিথ্যে কথা বলেই কিন্তু আপনাকে জিনিসটা দেবে। এটা তো অনেস্টি নয়। যে তাদের জীবনেও কিন্তু পীড়া আসে, তখন কিন্তু ওনারা কিন্তু বলেন যে আমরা তো এটা করেছি ওটা করেছি, কিন্তু যে স্যাটার্ন যে রেজাল্টটা দেবে সেটা কিন্তু তারা কিন্তু ভাবেন না। আর এই যে রাহুর যে ব্যাপারটা, এটা কিন্তু এই যে মিথ্যে কথা বলার যে জিনিসটা ওটা কিন্তু রাহুই দেয়। রাহু যাদের খারাপ থাকে তারা কিন্তু মিথ্যে বলবেই, হাজারটা মিথ্যে বলবে। আর তাদের দেখবেন মেন্টালিটি একটু অন্যরকম হবে, তারা দেখবেন ভাববে যে রাতারাতি আমি বড়লোক হতে চাই, সব কিছু রাতারাতি শর্টকাট। এটা হচ্ছে শর্টকাট প্রসেস রাহু। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করছি, সরি তোমাকে ইন্টারাপ্ট করলাম। এই যে তুমি বললে যে রাহুর মানেই হচ্ছে একটা প্রলোভন, একটা শর্টকাট, একটা কিছু, একটা মিথ্যে কথা বলার প্রবণতা আসবে। কিন্তু আমরা মহাভারতের যুদ্ধে দেখেছি স্বয়ং শ্রীকৃষ্ণ, ঠিক আছে, অর্জুনকে বলছে যখন ভীষ্ম পিতামাকে ওকে আটকাতে হবে, অশ্বত্থামা হত ইতি গজ, এই কথাটা, এই মিথ্যে কথাটা অর্জুনই কিন্তু মানে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছে, কিন্তু তারপরে সে ক্ল্যারিফিকেশনও দিচ্ছে যে মিথ্যে কথাকে দ্বারা আমি ধর্মকে প্রোটেক্ট করছি, আমি সঠিককে প্রোটেক্ট করছি, সে মিথ্যে কথা কিন্তু মিথ্যে কথা নয়, এটা আমি ধর্মের জন্য করছি। অ্যাকচুয়ালি ওই যে মিথ্যে কথাটা যে বলেছে ওটা কিন্তু ভালো কাজের জন্য বলেছে। রাহু হচ্ছে কি করে যে মিথ্যে কথা বলায় সেটা কিন্তু খারাপ কাজের জন্য, যেহেতু আপনি একটা অন্য ডিরেকশনে চলছেন তখন দেখবেন আপনার মিথ্যে কথাটা খুব বেড়ে যাবে। এই যে আপনি যে কথাটা বলেন যে অর্জুন যেটা বলেছিল বা যেটা ক্লারিফিকেশন দিয়েছিল, ধর্মের জন্য আমি মিথ্যে কথাটা বলে আমি ধর্মকে প্রোটেক্ট করছি, অবশ্যই। তো এইখানে কিন্তু উনি কিন্তু নিজের ধর্মের জন্য করলেন, ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য নয়। এটাও আমাকে দেখতে হবে যে উনি ভালো কাজের জন্য মিথ্যে বলছেন না খারাপ কাজের জন্য মিথ্যে বলছেন। এটা কিন্তু স্যাটার্নও জাজ করে। স্যাটার্ন তো একদম খুব জাজমেন্টাল, টপ বস, সবকিছু অবজার্ভ করছে। ইয়েস, রাইট। আর তো এটাই হচ্ছে কারণ। এই যে রাহুকে আমরা নিয়ে বলি যে রাহু, সবার ওপরে রাহুর একটা বাজে একটা ইম্প্যাক্ট থাকে, এটা কিন্তু সবার লাইফেই থাকে, কেউ কিন্তু এড়াতে পারবে না। রাহুকে দুকে কেউ এড়াতে পারবে না। যেরকম স্যাটার্ন হচ্ছে আমাদেরকে, আর এই যুগে তো পারবেই না, এই যুগে পারবে না। আমরা রাহু কাল বলি না, রাহু কাল, ইয়েস, রাইট। কলিযুগ, মানে কলিযুগের রাজা হচ্ছে রাহু, যেটা আমরা বলে রাখি। কারণ আপনি দেখবেন এখন ডিস্কো বা বার বলুন, এগুলো একটু বেশি চল হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। যারা হচ্ছে স্পিরিচুয়াল থেকে যারা আলাদা হয়ে যাচ্ছে, রাহু নিয়ে যাবে ওদিকে, ওই রাস্তার দিকে নিয়ে যাবে। স্পিরিচুয়াল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে রাহুর। ইয়েস। আর রাহুর এই প্রলোভনে যারা চলে যাবে
তারপরে তাদেরকে আবার রিয়েলাইজেশন করানোর দায়িত্ব হচ্ছে কেতুর। রাইট রাইট, ইফ আই এম নট মেকিং মিস্টেক। নো রাইট। আর এই সবার ওপরে জাজমেন্ট করছে হচ্ছে স্যাটার্ন। তাহলে আমাদের জীবনে অ্যাস্ট্রোলজি করতে গেলে অ্যাস্ট্রো অঙ্কিতার মতন একজন লাগবে যে আমাদেরকে রেমিডি দেবে বাই গুড অ্যাডভাইজারি, যে কি করা উচিত কি করা উচিত নয়, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তো আমি বলবো যারা রাহু ঠিক করতে চায়, ফার্স্টে আপনাকে মিথ্যে কথা বলা চেঞ্জ করতে হবে। আর এখানে আমি একটা কথা বলি, সবসময় কিন্তু স্টোন বা স্পিরিচুয়াল দিয়ে কিন্তু রেমেডি কিন্তু হয় না, নিজেকেও কিন্তু একটু ডেভেলপ করতে হয়, নিজেকেও কিন্তু একটু চেঞ্জ হতে হয়, তবে কিন্তু সেই রেমেডি ভালো কাজ করবে। কারণ রাহু যখন আপনি ঠিক করতে চাইবেন, তখন কিন্তু আপনাকে মিথ্যে কথা বলা ছাড়তে হবে। এই যে স্মোকিং, ড্রিঙ্কিং, এগুলোও ছাড়তে হবে রাহুর জন্য। তো তখন আপনাকে ওইগুলো ছেড়ে, আমি যদি আপনাকে বলি যে আপনি রাহুর মন্ত্র পাঠ করুন, রাহুর বীজ মন্ত্র পাঠ করুন, তখন আপনি যদি রাহুর বীজ মন্ত্র এভরিডে 108 টাইমস করে করেন, বাট আফটার সানসেট, তাহলে আপনার রাহুটা গিয়ে ভালো হবে। আফটার সানসেট কি বীজ মন্ত্র? এটা হচ্ছে ওম রাম রাহাবে নমঃ। ওকে, তো এইটাই হচ্ছে 108 টাইমস করে আপনাদেরকে বলতে হবে, তাহলেই দেখবেন রাহুটা শুধরে যাচ্ছে বা ওটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। কারণ অনেক সময় হয় অনেকের জীবনে কিন্তু রাহু কিন্তু সাথ দেয় না, বাট প্রবলেমস ক্রিয়েট করছে, দেখাচ্ছে যে রাহু দেখছে আমার এনিমি। এটা হতেই পারে সবার, মানে কিছু মানুষের লাইফে। তখন কিন্তু আপনাকে কিন্তু রাহুটা ব্যালেন্স করতে হবে। যেই প্ল্যানেটগুলো আমার এনিমি, তারা যখন আমাকে খারাপ করছে, কিন্তু তাদেরকে কিন্তু আমার ব্যালেন্স করে কিন্তু রাখতে হবে, যাতে যাতে প্রবলেম ক্রিয়েট যাতে আমার লাইফে যাতে না হয়। আমি দেখছি ওটা আমার জন্য খারাপ, কিন্তু তাকে ব্যালেন্স রাখতে হবে। তাকে আমি যদি বেশি পাওয়ার দিতে চাই, সে কিন্তু আমার লাইফে কিন্তু আরও স্ট্রাগল আনতে পারে, আরও প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এটাও মানুষকে বুঝতে হবে। তো রাহুর কাজই হচ্ছে প্রলোভন দেওয়া, রাহুর কাজই হচ্ছে ধর্ম থেকে সরিয়ে নিয়ে যাওয়া, রাহুর কাজই হচ্ছে যেটা অঙ্কিতা বলল, সেটা হচ্ছে যে নেশাগ্রস্ত করে ফেলা। এইটা সিগারেট হতে পারে, এটা ড্রিঙ্কস হতে পারে, যে কোনো ব্যাড হ্যাবিট ক্রিয়েট করা কাজই হচ্ছে রাহুর। কিন্তু রাহু যখন এই ব্যাড হ্যাবিটগুলোকে ক্রিয়েট করছে একটা মানুষের জীবনে, সে হয়তো তখন মনে করছে সেই মুহূর্তে, যেহেতু সে রাহুর ইনফ্লুয়েন্সে আছে, সে মনে করছে দিস ইজ পাওয়ার, দিস ইজ লাইফ, রাইট? এবং সে চলে যাচ্ছে রাহুর দিকে। দেখছে কিন্তু কেতু, দেখছে কিন্তু শনি দেখছে, অবজার্ভ করছে যে তুমি যাচ্ছ কিনা রাহুর কথায়। এবং তারপরে কেতুর পাওয়ার প্লে শুরু হয়, এবং কেতু তখন ডিপ রিয়েলাইজেশনে নিয়ে যায়, ডিপ রিয়েলাইজেশন। তো সেটা সম্বন্ধে বলো, কেতু কি করে? আমি তো বলি কেতু কিন্তু ডিট্যাচমেন্ট দেয়, মেনলি কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট দেয়। আর কেতু কিন্তু স্পিরিচুয়াল, হাইলি স্পিরিচুয়াল। আজকে কিন্তু আমি এখানে বসতে পারতাম না যদি কেতু আমার ভালো না হতো। ওকে, এটা হচ্ছে কেতুর জন্য হয়েছে, হাইলি স্পিরিচুয়াল। অ্যাকচুয়ালি কেতু কি করে আমাদের লাইফকে, উনি হচ্ছে দেখেন যে আমি আমার লাইফটাই কী করে চালাচ্ছি, আমি কতটা স্পিরিচুয়াল। এই জন্য আমরা বলি, এই যে আপনি মঙ্ক দেখবেন, মঙ্ক আছে, ব্রাহ্মিনস আছে, সবাই আছে, এটাতে তো কেতু কিন্তু ভালো হতেই হবে, ভেরি স্ট্রং হতে হবে। কেতুর আমাদের, যেহেতু আমরা বলি আমাদের পুরাণে আছে রাহু আর কেতু হচ্ছে, রাহু হচ্ছে আমাদের হেডটা, আর কেতু হচ্ছে আমাদের বডিটা। রাহুর কাছে দৃষ্টি আছে, ঠিক আছে, কেতুর কাছে দৃষ্টি নেই, পা আছে। এবার রাহুর কাজটা হচ্ছে প্রলোভন দিয়ে নিয়ে যাওয়া, এবং ধরো কাউকে একটা সিগারেট নেশা ধরিয়ে দিল, ড্রাগসের নেশা ধরিয়ে দিল, কিংবা ড্রিঙ্কসের নেশা ধরিয়ে দিল। এই করতে 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 মানুষটা যখন একটা এক্সট্রিম পয়েন্টে চলে যাচ্ছে, যখন তার শরীর আর দিচ্ছে না, কারণ আলটিমেটলি তো সব কিছুই এই শরীরের ওপর অত্যাচার হচ্ছে, বডি হচ্ছে সব কিছু অত্যাচার হচ্ছে, তখন কেতু আসে হচ্ছে ডিট্যাচমেন্ট। আর যাদের দেরি হয়ে যায় এই ডিট্যাচমেন্ট থেকে রিয়েলাইজেশন করতে, যাদের দেরি করে ফেলে, তাদের ডিট্যাচমেন্ট কিন্তু সোল ডিট্যাচড হয়ে যায়, তাদের মৃত্যুও হয়ে যেতে পারে। এটা কারেক্ট, কারণ আপনি যেটা বললেন যে রাহু হচ্ছে হেড আর কেতু হচ্ছে বডি, রাইট? এই যাদের কেতু হচ্ছে বডি, বা যাদের কেতু ভালো আছে, তারা কিন্তু আধ্যাত্মিকও ভালো হতে পারে। হাইলি স্পিরিচুয়াল তো আমরা বলি, বাট আধ্যাত্মিকও হয়, কেতু দ্বারাই হয়।
কারণ অনেকে আছে অনেক কিছু দেখতে পান না কিন্তু বুঝতে পারেন, আগে থেকে কিন্তু বলে দেবেন উনি, পয়েন্ট আউট করে দেবেন। ইয়েস, নাম্বার 7 ইজ কেতু। তো দেখবেন যারা নাম্বার 7 হয়, 16 হয়, ঠিক আছে, এনারা কিন্তু কেতু রিলেটেড। আর বেসিক্যালি এনাদের কাছে একটা পাওয়ার থেকে, এনারা কিন্তু বুঝতে পারেন আগে থেকে যে এটা হতে চলেছে। ইনটিউশন পাওয়ারটা খুব স্ট্রং, ইনটিউশন পাওয়ার বিশাল স্ট্রং থাকে, একটু নয় হলেও বিশাল স্ট্রং থাকে। কারণ যদি বলি আমার মাও কিন্তু 7, উনি কিন্তু বুঝতে পারেন যে এটা তোমার সঙ্গে হতে চলেছে, এখানে সাবধান। তো যেখানে তো আমাকে তো শুনতেই হয়। আর আমি বলবো যাদের ফ্রেন্ড আছে নাম্বার 7 বা 16 আছে, বাট হ্যাঁ এটাও মাথায় রাখতে হবে সবাই কিন্তু ভালো হয় না, ডিপেন্ডস অন ইয়ার পার্সোনালিটি। কারেক্ট, জাজমেন্ট করতে হবে তোমাকে, জাজমেন্ট করতে হবে। নাম্বার 7 যেহেতু আমিও নাম্বার 7, 16 জুন আমার জন্মের তারিখ, আমি নাম্বার 7। তো নাম্বার 7-এর রিয়েলাইজেশন হচ্ছে যে নাম্বার 7 আমি দেখেছি যে নাম্বার 7 যদি কেউ খুব আঘাত করে, ঠিক আছে, এবং যদি সে দুঃখ পায়, একটা কিছু মনে বলে দেয় যে এটা আমার সঙ্গে ঠিক হলো না, ইউনিভার্স কনস্পায়ার অ্যান্ড টেক দি জাজমেন্ট। ইয়েস, এইটা নাম্বার 7 আপনাদেরকে আমি বলে দিই, যেহেতু আমি নাম্বার 7 বলে বলছি না, নাম্বার 7 যাদেরকেই হবে আপনার ধারে কাছে, তাদেরকে সচরাচর আঘাত দেওয়াটা ঠিক নয়। তারা কিন্তু বিকজ তাদের সঙ্গে যেহেতু কেতুর অ্যাটাচমেন্ট আছে, ও ডিট্যাচ করে দেবে, মানে রিয়েলাইজেশনটা এমন পর্যায়ে নিয়ে যাবে, তার মুখ থেকে যদি কিছু বেরিয়ে আসে তাহলে কিন্তু সেটা একটা মারাত্মক ফেস নিয়ে নিতে পারে। এটা নাম্বার 7 আমিও রিয়েলাইজ করি। নাম্বার 7, তো নাম্বার 7কে যতটা সমঝে চলা উচিত ততই বেটার। আর নাম্বার 7কে অলওয়েজ শান্ত রাখতে হবে, এটাই হচ্ছে মেন থিং। কিন্তু নাম্বার 7-এর সঙ্গে নাম্বার 3-এর খুব ভালো বন্ডিং আছে। নাম্বার 3-এর ভালো বন্ডিং, যেটা হচ্ছে জুপিটার, রাইট। আমরা বলি কারণ জুপিটারও কিন্তু স্পিরিচুয়াল একটা প্ল্যানেট, যেখানে আমরা নলেজ পাই, উইজডম অ্যান্ড ওয়েলথ। আর যেটা তোমার ফেভারিট প্ল্যানেট? ইয়েস, আমার ফেভারিট প্ল্যানেট, বিকজ আমার হচ্ছে নাম্বার 3। র্যাডিক্যাল প্লুটো হচ্ছে নাম্বার 3 আমার, রাইট, বিকজ 12 জুলাই তো ওখান থেকে 3টা আসে। হ্যাঁ, তো এবার জুপিটারের সম্বন্ধে বলো। রাহু, কেতু আর শনি তো আমরা শুনলাম যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাকে জানতে হবে এবং জেনে আপনাকে এগিয়ে যেতে হবে। এবার আমরা আসছি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির কাজ হচ্ছে শিক্ষা, উইজডম, শিক্ষাগুরু, যেটা আমরা বলি হচ্ছে সব থেকে ভারী একটা প্ল্যানেট। আমরা তো বলি 9 প্ল্যানেটস, বাট 2টো প্ল্যানেট হচ্ছে শ্যাডো, একটা হচ্ছে রাহু অ্যান্ড কেতু। আর বাদ বাকি যে 7 প্ল্যানেটস আছে তার মধ্যে জুপিটার কিন্তু সব থেকে ভারী, সবথেকে পাওয়ারফুল প্ল্যানেট। রাইট, এই যে যাদের ধরুন জুপিটার এক্সঅল্টেড আছে, মানে যাদের হচ্ছে জুপিটার উচ্চস্থ আছে, তারা কিন্তু নলেজ গেইন খুব ভালো করবে। আর জুপিটার ভালো থাকলে আপনি ডক্টরও হতে পারবেন, আপনি ভালো প্রফেসর হতে পারবেন, আপনি ভালো গাইডার প্লাস ভালো অ্যাডভাইজারও হতে পারবেন। এটা কিন্তু জুপিটারের কোয়ালিটি, বিকজ আমরা জুপিটারকে বলি গুরুদের কথা শোনা উচিত। আমরা এখান থেকে বলে থাকি, কারণ বড়দের কথা না শুনলে ছোটরা কিন্তু নিজের জীবন কিন্তু চালাতে পারবে না। ওই জন্য আমরা বলি গুরুর কথা শোনো। আর বেসিক্যালি যাদের নাম্বার 3 আছে তাদের মধ্যে দেখবেন অনেক নলেজ থাকবে, ক্রিয়েটিভিটিও থাকবে, ভেরি স্ট্রং ক্রিয়েটিভ পারসন হয়। আর নাম্বার 3-এর সঙ্গে তো লর্ড বিষ্ণুর একটা ভালো কানেকশন আছে, বৃহস্পতির সঙ্গে। কারণ আমরা নিজেরাই রেমেডি দিয়ে থাকি, যখন যাদের জুপিটার একটু প্রবলেম ক্রিয়েট করছে আমরা বলি লর্ড বিষ্ণুকে ওয়ার্শিপ করতে, তবে কিন্তু তার কিন্তু জুপিটারটা কিন্তু ভালো হবে। তাদেরকে আমরা বলি তোমরা বুকস রিডিং হ্যাবিট করো, নলেজ গেইন করো, এগুলো হচ্ছে জুপিটার। আর জুপিটার কিন্তু আমাদেরকে ওয়েলথও দেয়। আমি এটা জানি, মানে এটা আমি আমার মানে পরম্পরা থেকে যেটা আমি শিখে এসেছি, বুঝে এসেছি, এই যে বলে না যে অ্যাস্ট্রোলজিতে জুপিটারটা খুব খারাপ তোমার, এবং আমি দেখেছি সচরাচর যাদের জুপিটার খুব খারাপ হয় তারা সচরাচর বই টই থেকে দূরে থাকে, তারা বুকস থেকে দূরে থাকে, তারা পড়াশোনা করতে চায় না, এবং ডেফিনেটলি যদি শিক্ষা না থাকে তার লাইফে একটা কনসিকুয়েন্সে ফেস করবে, এটা কোনো সেকেন্ড থট হবে না। তো যখন সে কনসিকুয়েন্স ফেস করছে তখন সে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, সে হয়তো একটা পোকরাজ পড়তে বলছে কিংবা একটা রেমেডি দিচ্ছে, তাতে কিন্তু কিছু ঠিক হবে না। আপনার জুপিটার খারাপ বলেই কিন্তু আপনি বই থেকে দূরে এসছেন,
এবার আপনার জুপিটার ঠিক করতে গেলে আপনাকে বইয়ের কাছে যেতেই হবে, অবশ্যই, কারণ নলেজ আপনাকে গেন করতেই হবে। এইটা ছাড়া জুপিটার কেউ আপনার ঠিক করতে পারবে না। কোনো পোকরাজ পড়ুন, যাই পড়ুন, কিচ্ছু ঠিক হবে না, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, হ্যাঁ, পোকরাজ পড়লে কি হবে? পোকরাজ পড়লে আপনার এনার্জি লেভেলটা অ্যাক্টিভেটেড থাকবে, আপনি যাতে বইয়ের দিকে যেতে পারেন, যেতে আপনাকে সাপোর্ট করবে। আপনাকে বইটা পড়তে হবে, নলেজটা গেন আপনাকে করতে হবে। আফটার অল ইটস ইয়োর লাইফ, কারেক্ট? এবার আমরা ঢুকে যাব আরেকটা প্ল্যানেট, আমার খুব ফেভারিট প্ল্যানেট, সেটা হচ্ছে ভেনাস। ঠিক আছে, ভেনাস হচ্ছে আমার সব থেকে প্রিয় প্ল্যানেট। ওয়াই প্রিয় প্ল্যানেট? কেন ভেনাস দেয় হচ্ছে লাক্সারি, রাইট? এবার ভেনাস সম্বন্ধে বলো। যেহেতু ভেনাস হচ্ছে আমাদের লাক্সারি দেয়, আমরা বলে হচ্ছে মিনিস্টার অফ লাক্সারি, রাইট? মিনিস্টার অফ লাক্সারি, রাইট। তো আর লাভ অ্যান্ড বিউটি অলসো, রাইট। তো ভেনাস যাদের ভালো থাকবে, দেখবেন সবসময় আপনি একটা ভালো একটা ড্রেস আপের মধ্যে পাবেন তাকে, নিট অ্যান্ড ক্লিন। তারপরে যেটা হচ্ছে সবসময় খালি রাজকীয় একটা ব্যাপার থাকবে, সেজে গুজে থাকবে, নিজের মানে যে ফ্র্যাগরেন্স যে ইউজ করবে সারাক্ষণ দেখবেন ফ্র্যাগরেন্সের আপনি একটা মানে গন্ধগুলো আপনি পাবেন, ঠিক আছে? আর ভেনাস আর একটা কী করে, রিলেশনশিপ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। রিলেশনশিপের কিন্তু এই যে বন্ডিংগুলো সেটা কিন্তু ভেনাসের জন্যই, কারণ যাদের ভেনাস খারাপ থাকবে রিলেশনশিপ তাদের টিকবে না। বেসিক্যালি এটা হচ্ছে ডিপেন্ডস অন লাভ রিলেশনশিপ আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এই দুটো হচ্ছে রিলেশনশিপে চালাই হচ্ছে ভেনাস। কারণ যদি ভেনাস খারাপ থাকে, এক হচ্ছে আপনার রিলেশনশিপ তো ব্রেক হবেই, আর যে হাজব্যান্ড ওয়াইফ থাকবে তাদের কিন্তু ডিভোর্সও হয়ে যেতে পারে ভেনাস যদি খারাপ থাকে। আর ভেনাস ভালো থাকলে দেখবেন আপনার লাইফস্টাইলটাই আলাদা হবে, আপনার যত লাক্সারি জিনিসের প্রতি আপনার একটা অ্যাট্রাকশন থাকবে, আপনার দামি পারফিউম বা দামি ড্রেস এগুলোর প্রতি আপনার একটা অ্যাট্রাকশন থাকবে ভেনাস ভালো থাকলে। তো আমরা যদি জিজ্ঞেস করি তোমাকে যে আজকের যুগে যখন আমরা 2025-এ বসে আছি, তুমি স্যাটার্ন, রাহু, কেতুকে অ্যাসাইড করে দাও, ওই গ্রহগুলোকে মানে প্ল্যানেটগুলোকে আমরা ধরছি না, ভেনাস আর জুপিটার আজকের ফার্স্ট যুগ, আজকের যুগের স্টুডেন্ট কিংবা যে কোনো বাচ্চাদের সঙ্গে যখন আমি কথা বলি, ওরা ফাস্ট আর্নিং চায়, সব কিছু ফাস্ট চায়, ঠিক আছে? তো কার সেবা করা বেশি দরকার, বৃহস্পতি না ভেনাস? দেখুন, আজকের যুগে যারা ফার্স্ট ইনকাম চায়, আমরা বলি তার ইনকামটা ঠিক কীরকম চাই, মানে সে গিয়ে মানে লাক্সারিতে সে পৌঁছাতে চায়, না একটা এরকম ইনকাম চাই যেখানে আমার লাইফ পাথটা খুব ভালো হবে। এটা কিন্তু দুজনের উপর ডিপেন্ড করছে, যেটা জুপিটার আর ভেনাস। জুপিটার কিন্তু আপনাকে কিন্তু ওয়েলথ দেবে, বাট ভালো পথে ইনকাম দেবে। ভেনাসকে যদি আমরা ভাবি, উনি কিন্তু অসুরদের রাজা, মানে গুরু, আর জুপিটার হচ্ছে কিন্তু মানে দেবতাদের গুরু জুপিটার। তো দুজনের কিন্তু চিন্তা ভাবনাটাই কিন্তু আলাদা যদি আপনি বলেন। এবার আজকালকার যুগের ছেলেমেয়েরা চায় ফার্স্ট ইনকাম, তারা ভালো থাকবে। আপনি এখন দেখবেন আইফোন খুব ট্রেন্ডি, সব বাচ্চারাই আইফোন চায়। আমরা কিন্তু আইফোনটাকে বলবো লাক্সারি প্রোডাক্ট। তো এখানে সাপোর্ট যদি চায়, তো এখানে আপনার হচ্ছে ভেনাসের সাপোর্ট চাই লাক্সারি আইটেমস কিনতে গেলে। কিন্তু যদি আপনি চান আপনি একটা ডিপ্লোম্যাটিক পজিশনে পৌঁছাবেন আর লাইফে স্টেবিলিটি চাইলে বৃহস্পতির সঙ্গ চাই, কেন ভেনাস যেটা দেবে সেটা কিন্তু ইন কানেকশন উইথ রাহু, কেন ফাস্ট ইনকাম দেবে, কেন ওই অত লাক্সারি দিকে আমার যখন চোখ চলে যাচ্ছে, যে কোনো ব্যক্তির যখন চোখ চলে যায় তখন সে আর্ন করার চেষ্টা করবে, যখন সে আর্ন করার চেষ্টা করবে তখন সে রাহুর পথ হয়তো ধরতে পারে, ধরতে গিয়ে একটা ট্র্যাপে পড়ে যেতে পারে। এক্স্যাক্টলি, ফাস্ট আর্নিং ইজ এ ফার্স্ট ট্র্যাপ। পড়ে গেলে লাক্সারিটা হয়তো হবে, কিন্তু দেখবেন ওই লাক্সারিটা ইউজ করার মতন সময় আপনি পাচ্ছেন না, কারণ আপনি হয়তো জেলের ভেতরে ঢুকে গেছেন, ঠিক আছে, যেটা আপনাকে স্যাটার্ন দিয়ে দেবে কিংবা কেতু দিয়ে দেবে। তো ফাস্ট আর্নিং করাটা কিন্তু উচিত নয়। স্টেবিলিটি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন লাইফ, যেটার জন্য আমার মনে হয় জুপিটারের ওয়ার্শিপ করাটাই বেটার দেন ভেনাস। আমি তো বলবো মানুষকে তো জুপিটারের যে পাওয়ারটা আছে সেটাকে আমি বলবো পাওয়ারটাকে ভালো করে ব্যালেন্স করা উচিত, সেই পাওয়ারটাকে অ্যাবজর্ব করা উচিত।
তবেই কিন্তু আমাদের জীবনটা কিন্তু একটু হলেও শুধরাবে। আর ভেনাসের পাওয়ার যদি আপনারা চান, যেটা অঙ্কিতা বললো একদম কারেক্ট, আপনাদেরকে ভালোভাবে ড্রেস আপ করে থাকতে হবে। অনেকে দেখবেন যে জুতো প্রচণ্ড নোংরা হয়, ঠিক আছে, Yes. কিংবা তার ড্রেস খুব নোংরা, সে একই জামা হয়তো 10 দিন ধরে পরে বেড়াচ্ছে, তার মানে একদম বাজে ভেনাস। ঠিক আছে, অবশ্যই ভেনাসটা একদম খারাপই করে একদম দিয়েছে। খারাপ করে বা দিয়েছে। অনেক দেখবেন অনেক Right. মহিলারা আছে যারা বিছানায় বসে খায়, বিছানায় বসে খায়, এটা তাদের তো, হ্যাঁ, ভেনাসটাও খারাপ। তারপর স্কিনে অনেক সময় প্রবলেম দিয়ে দেয় ভেনাস। ভেনাস কিন্তু আমাদের স্কিনের সঙ্গে রিলেটেড। ভেনাস আবার কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও করায়, ইয়েস, অনেক ওটা extramarital- হচ্ছে ভেনাস আর মার্স থাকলে বা ভেনাস আর রাহু থাকলে রাইট, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করায়। হ্যাঁ, রাইট, সেখান থেকে আবার প্রবলেম হতে পারে জীবনে। অবশ্যই। আপনাকে আমি বললাম না শর্টকাট ইনকাম, আপনি যখন বললেন ভেনাস আর রাহু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আপনাকে দেবেই, মানে কেউ আটকাতে পারবে না। আপনি মানে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে যাদের চার্টে আমি দেখেছি, এখন অবধি আমি যে কটা চার্ট দেখেছি 80% মানুষের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকবে। কিন্তু যেগুলো স্বীকার করছে না, কেউ স্বীকার করবেও না। কারোর না কারোর মানে ঘরে ওয়াইফ আছে, কারোর গার্লফ্রেন্ড আছে, ম্যাম আমার নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি আছে। কারণ সে তো রাহুর তো প্রবচনদের সে তো পড়ে গেছেই অলরেডি, রাহুর ট্র্যাপে সে পড়ে গেছে। তো এখানে তো আমাদের তো কিছু করার নেই যতক্ষণ না মানুষ নিজেকে ডেভেলপ করছে। এইবার আমরা চলে আসছি আরও 3টে প্ল্যানেট, খুব ইম্পর্ট্যান্ট 3টে প্ল্যানেট। একটা হচ্ছে সান, একটা হচ্ছে মুন, একটা হচ্ছে মার্স, আরেকটা লাস্ট কথা Mercury. বলবো সেটা হচ্ছে মার্কারি। ঠিক আছে, তো 4টে প্ল্যানেট আমাদের এখনও বাকি আছে। তো আমরা শুরু করছি হচ্ছে সান অ্যান্ড মুন থেকে। এর এফেক্টটাকে কি হয়? ফার্স্টে বলি সানকে আমরা বলে থাকি দ্য কিং অ্যান্ড মুনকে বলে থাকি দ্য কুইন, বিকজ সান হচ্ছে রিলেটেড টু আওয়ার ফাদার অ্যান্ড মুন হচ্ছে রিলেটেড টু আওয়ার মাদার। রাইট, ওকে, তো সানের যাদের ভালো থাকবে তাদের আমরা লিডারশিপ একটা কোয়ালিটি থাকে, বাট তাদের ইগোও থাকে। ইগো থাকবে, লিডারের যে লিডারশিপের একটা কোয়ালিটিও থাকবে, প্লাস সে তার লাইফস্টাইলটাকে সে এমনভাবে করতে চাইবে যেন রাজার মতন জীবনযাপন করছে। বাট অন্যদিকে তার যদি ইগো থাকে, আমরা বলি যে হ্যাঁ সান কিং, তার ইগো থাকবে, বাট ইগোটা বেশি থাকা ভালো না। ইগোটা যখন বেশি থাকবে তখন কিন্তু সানের যে ব্যাড এফেক্টগুলো সেগুলো কিন্তু আপনার ওপরে পড়তে পারে। তখন দেখবেন আপনার যে নিজের যে বাবা তার সঙ্গে কিন্তু ঝগড়াও হতে পারে, মানে মতে মিল হবে না কোথাও না কোথাও। আর একটা বলে থাকি মুন, মুন যাদের ভালো হবে দেখবেন মাকে বিশাল ভালোবাসে, আর মাকে ভালোবাসলে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু পেতে পারি জীবনে। মুন কিন্তু আমাদের আবার মুড সুইংসেরও কারণ হয়, যাদের মন খারাপ তাদের কিন্তু মুড সুইংস হয়, আর ডিপ্রেশনও চলে যায় মাঝে মাঝে। হ্যাঁ, কারণ তাদের ইমোশনালটাও নিজের উপর কন্ট্রোল থাকে না, ইমোশনসগুলো নিজের উপর কন্ট্রোল থাকবেও না। কারণ মন যদি খারাপ হয় দেখবেন কোথাও না কোথাও আপনি তখন একটা এখন লিখছেন আর পরেক্ষণ বলে আমি লিখবো না, ওটা আমার ভালো লাগছে না, এটা কিন্তু মনের জন্যই হচ্ছে জিনিসগুলো। রাইট, তা আমরা বলি যদি মন ভালো করতে চায় মাকে অবশ্যই সেবা করা উচিত, মাকে রেসপেক্ট করা উচিত। মায়ের বয়সী যারা আছে সবাইকে রেসপেক্ট করুন, প্লাস মাকেও বিশেষ করে আগে ঘরে গুরুত্ব দিন, তারপর বাইরে। ঘরের যে রিলেশনশিপগুলো আছে মাকে খুশি রাখতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি ঘরে যে রিলেশনশিপগুলো আছে আমরা কিন্তু যদি সেগুলোকে যদি ভালো রাখি আমাদের প্ল্যানেট কিন্তু অনেকটা কিন্তু ভালো হয়। অনেকে দেখবেন মাকে কিন্তু সেবা করে না, কিন্তু বাইরে সেবা করতে চলে যায় মায়ের বয়সে, ঠিক হবে না। কারণ সেই চাইছে ওটা লোক দেখানো, কিন্তু সে ভাবছে যে আমার মন ঠিক হচ্ছে, কিন্তু হচ্ছে না। ফার্স্টে আমার নিজের মা আছে, আগে তাকে আমি ভালো রাখি, তারপর সবাইকে। এরকম অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস অনেক দিন বাদে আমি পেলাম আর কি, যে সঠিকভাবে দিশা দেখাতে পারছে। মানে হ্যাটস অফ টু ইউ, তুমি যেইভাবে এক্সপ্লেনেশন করছো এটা কিন্তু খুব সুন্দর এবং রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট আজকের দিনে। এবং আপনাদের সান কিংবা মুন যদি খারাপ থাকে তাহলে স্টোন পড়ার আগে বাবার সঙ্গে আর মায়ের সঙ্গে সম্পর্কটা ভালো করে দিন, ওনাদের সেবা করুন, অটোমেটিক্যালি সান ঠিক হয়ে যাবে, মন ঠিক হয়ে যাবে। এর থেকে আর বেটার কোনো সলিউশন নেই। অবশ্যই আমি যেরকম অনেকের কাছ থেকে শুনেছি যে ম্যাডাম আমার বাবার সঙ্গে সম্পর্ক ভালো নেই, কারণ আমি চার্টে দেখতে পাচ্ছি তার কোথাও না কোথাও গিয়ে সানের একটা প্রবলেম আছে। রাইট, তা আমি বললাম তো বাবার সঙ্গে ঠিক ঝামেলাটা ঠিক কী নিয়ে বাঁধে? বলছে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয় না।
আমি তখন বললাম যে আন্ডারস্ট্যান্ডিং যে সব ব্যাপারে হবে সেটার তো কোনো কারণ নেই, বাট আপনাকে আন্ডারস্ট্যান্ডিংটা করাতে হবে, বাবাকে বোঝাতে হবে। আর এটাই তো প্ল্যানেটারি কনস্পিরেসি। এই যে আমরা অ্যাস্ট্রোলজি কিংবা কসমিক কানেকশন নিয়ে কথা বলি, এটাই হচ্ছে কনস্পিরেসি অফ দ্য প্ল্যানেট, যে আপনাকে ভালো সম্পর্ক রাখতেই দেবে না। আপনি যদি এটা বুঝে যান তাহলে তো আপনার হয়তো হরোস্কোপে আপনার সানটা খারাপ পজিশনে বসে আছে, অনেক অ্যাস্ট্রোলজার বলবে যে না এই সানে কিছু করা যাবে না, কিন্তু আমি বলছি এবং আমার সঙ্গে হয়তো অ্যাস্ট্রো অঙ্কিতাও এক কথা বলবে, ঠিক হতে পারে যদি আপনি রিলেশনশিপ ঠিক করে নেন। অবশ্যই ঠিক করাই যায়, কারণ দেখুন আমরা যেটা চার্টে দেখছি সেটা কিন্তু পার্মানেন্ট। আমরা কিন্তু একটা হাউস থেকে আরেকটা হাউসে কখনো প্ল্যানেটকে আমরা পাঠাতে পারি না, আর পারবও না স্টোন পড়লে। তা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্ল্যানেটস কি বলছে, প্ল্যানেটস কি চাইছে। মেন হচ্ছে আমরা যদি প্ল্যানেটস যদি ট্রিক্সগুলো জেনে যাই তাহলে আমাদের সব কিছুই ভালো থাকবে। অ্যাবসলিউটলি। এবার আসছি মঙ্গল, মার্সও কিন্তু আমাদের কিন্তু রিলেশনশিপ তৈরি করে দাদাদের সাথে, দাদা আর ভাই। মার্স যাদের দেখবেন মার্স ভালো আছে তাদের কিন্তু দাদা বা ভাইয়ের সঙ্গে তো সম্পর্ক খুব ভালো। আর আমার মনে হয় বাবা মার পরে দাদা বা ভাইয়ের সাপোর্ট কিন্তু সব বোন হোক দিদি হোক লাগেই। কারণ মার্স যদি খারাপ থাকে আপনার অনেক রাগ তো হবেই, একটা ইগোয়েস্টিক ব্যাপারও থাকবে। নাম্বার 9 যেটা হচ্ছে মার্স রিপ্রেজেন্ট করে। আর মার্স কিন্তু ম্যারেজেরও কারক, বিয়েরও কারক। অনেক সময় কিন্তু মার্স ভালো না থাকলে কিন্তু বিয়েও কিন্তু ভেঙে যায়। আমরা শুনি মাঙ্গলিক, ইয়েস, এটা শুনি। এটার কি এক্সপ্লেনেশন আছে মাঙ্গলিকের ব্যাপারটা কি? দেখুন মাঙ্গলিক আপনি শুনবেন অনেকে বলে যে মাঙ্গলিক থাকলে মানে ওয়াইফের যদি থাকে তাহলে হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা হাজব্যান্ড মারা যায়, এরকম অনেক কিছু আপনি শুনে থাকবেন, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু সেটা নয়। মাঙ্গলিক আর নন মাঙ্গলিক মধ্যে ডিফারেন্সটা হচ্ছে মাঙ্গলিকরা হচ্ছে হাই অ্যাম্বিশিয়াস, তাদের কিন্তু একটা জেদ থাকে মাঙ্গলিকের। আর নন মাঙ্গলিক হচ্ছে অ্যাম্বিশিয়াস হয় না, কারণ দুটোর মধ্যে ডিফারেন্স আছে। দুটোর আপনি দেখুন এনার্জি কিন্তু ডিফারেন্ট। তো এটাই আমি বলতে চাই যারা মাঙ্গলিক হয়, মানে অনেকে বলে যে মাঙ্গলিকের সঙ্গে নন মাঙ্গলিকের বিয়েই হবে না। আমি তো বলি করুক, কোনো চিন্তাই নেই, শুধু দুজনকে বুঝে রাখলেই হলো। এটা কোনো একটা বড় ইস্যু না, কারণ রেমেডি যদি আপনি পুজো পাঠ করেন ওটা মানে আপনি ওটা শান্ত হয়ে যাবে। আমরা বলি যে মাঙ্গলিক কেটে যায়, মাঙ্গলিক কিন্তু কাটে না। আন্ডারস্ট্যান্ডিং একটা যদি থাকে, যে কোনো সিচুয়েশনে যার সঙ্গে খুশি আপনি থাকতে পারবেন। অবশ্যই মেন হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, সেটা প্ল্যানেটসের সঙ্গে হোক বা রিলেশনশিপে। আমি একটা জায়গায় পড়েছিলাম, বাস তোমাকে যা শেয়ার করছি, যে তুমি যেটা বললে মাঙ্গলিক আর যাদের নন মাঙ্গলিক আছে তাদের বিয়ে করা উচিত। তো একটা রিসার্চ পড়েছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে বহুদিন আগে প্রাচীন সমাজ যখন শুরু হচ্ছে, যবে থেকে ম্যারেজ এই জিনিসটা এসছে, আগে তো সমাজ যখন শুরু হয়েছিল প্রথমে তো বিবাহ বলে কোনো জিনিস ছিল না। প্রথমে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে সবাই একে অপরের সঙ্গে জঙ্গলে যখন থাকতো একে অপরের সঙ্গে গোষ্ঠীর সঙ্গে তারা সার্ভাইভ করতো, এবং বিয়ে বলে কোনো বস্তু ছিল না। যবে থেকে এটা আসতে শুরু করেছে বিবাহ, তবে থেকে অ্যারেঞ্জ ম্যারেজ শুরু হয়েছে, তারপরে লাভ ম্যারেজ এসছে, তারপরে লিভিং রিলেশনশিপ এসছে, এখন তো শুনছি এই প্রজন্ম বলছে সিচুয়েশনশিপ। ঠিক আছে, তো অনেক ট্রান্সফরমেশন হয়েছে ম্যারেজ। কিন্তু লিভিং রিলেশনশিপ আমি দেখেছি যে 10 বছরের লিভিং রিলেশনশিপ থাকার পর যখন তারা বিবাহ করেছে তারপরে তাদের বিচ্ছেদ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্স যে কোনো কারণে হতে পারে, যে কোনো সিচুয়েশনে ডিভোর্স হতে পারে, যা সেটা মেন্টালিটি ম্যাচ করছে না, কোনো একটা ইগো প্রবলেম হতে পারে, অ্যাটিটিউড প্রবলেম হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। কিন্তু যেই ম্যারেজগুলো সারভাইভ করে গেছে কিংবা যাচ্ছে, তার আপনি 99.99% যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেক করেন, আপনি দেখবেন বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর নট কম্প্যাটেবল। আনকম্প্যাটেবল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মিলেই কিন্তু ম্যারেজটা টেনে নিয়ে যাচ্ছে, একে অপরের সঙ্গে পরিপূর্ণ হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটাই হচ্ছে বিউটি অফ ম্যারেজ। সব যে সেম লেভেলে হবে, মানে আমার মতন আমার হাজব্যান্ড হবে কিংবা আমার মতন আমার ওয়াইফ হবে, এই ভাবনা চিন্তাটাই হচ্ছে ভুল ভাবনা চিন্তা। এটা তো আজকের যুগের ছেলে মেয়েদের মধ্যে চলেই এসছে। রাইট।
যে আন্ডারস্ট্যান্ডিং তো করবোই না, আমার পছন্দ মতো ও হবে, ওর পছন্দ মতো আমি হব, এই Right. জিনিসটা চলে এসছে। তাই না, তো সিচুয়েশনাল শিপ চলে আসছে, একদমই তাই। লিভিংও আসছে না, যে এবার সিচুয়েশনাল শিপে উই উইল ট্রাই অ্যান্ড দেন উই উইল সি যে আমার এটা লিভিং এ যাবে Work কিনা, করবে কিনা। লিভিং এর পর আমি ম্যারেজ করব, ম্যারেজের পর দেখা যাবে যদি ডিভোর্স হলো, না হলো টিকে গেল। তো এই যে মাইন্ডসেটটা চেঞ্জ হচ্ছে মানুষের জীবনে, ঠিক আছে, আর এখন তো অনেকই পরিবর্তন হয়ে গেছে মাইন্ডসেটের। এইখানেও কি মার্সের প্রভাব? অবশ্যই মার্সের ভেনাসের দুটোর প্রভাবই থাকে এখানে। কারণ আপনি দেখবেন এই যে সিচুয়েশনশিপের যে কথাটা আপনি বললেন, কারণ আমাদের বাবা মায়ের বয়সী বা দাদা দিদারা যারা ছিলেন, ডিভোর্স কিন্তু হতো না। আর এখন বেশি হচ্ছে কারণ আন্ডারস্ট্যান্ডিংটাই নেই। তখন তো আন্ডারস্ট্যান্ডিং এর ওপর চলতো, একবার বিয়ে হয়ে গেছে মানে তারা জানতো যে এবার সারা জীবন আমাদেরকে একসঙ্গেই থাকতে হবে, রাইট। এটা কিন্তু তাদের কিন্তু মেন্টালিটি ছিল, রাইট, মাইন্ডসেটটাই তারা কিন্তু মাইন্ডে কিন্তু কোনো অপশন রাখতেন না। আর এখনকার ছেলেমেয়েরা হচ্ছে চয়েস রাখতো না, হ্যাঁ, আর কোনো অপশন বা চয়েস ছিল না, চয়েস ছিল না। আর এখন হচ্ছে সবাই চয়েসটাও রাখে, চয়েস করবে যে না এ টিকলো না, তাহলে আমি অন্য কাউকে নিশ্চয়ই আমার মতো হবে, বিয়ে আমি করে নেবো। এটা কিন্তু মাথা থেকে কিন্তু বের করে দেওয়া উচিত। তাহলে কিন্তু আপনি দেখবেন এখন দেখবেন মানে প্রচুর ডিভোর্স হচ্ছে, প্রচুর, যেটা আগে হতো না। এখন তো ডিভোর্স তো বেড়েই গেছে যদি আপনি দেখেন। কারণ আগে আমাদের যে বাবা মারা ছিলেন বা দাদু দিদারা ছিলেন, খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল তাদের মধ্যে, হয়তো টুকটাক ঝগড়া হলো আবার ঠিক হয়ে গেল। আন্ডারস্ট্যান্ডিং না থাকলেও তারা কিন্তু মানিয়ে চলতো, হয়তো আন্ডারস্ট্যান্ডিং হতো না কিন্তু মানিয়ে চলতো। এখনকার দিনে কিন্তু দুজনেই ডিসিশন নিয়ে নিচ্ছে না আমরা সেপারেট হয়ে যাব, ডিভোর্সের রেট বেড়ে গেছে, তাহলে আর বিয়ে করা দরকারই বাকি। এক্স্যাক্টলি তাই, রাইট। আর এটার জন্য কিন্তু অনেক ছেলেমেয়েরা আছে যারা কিন্তু বিয়ে করতে চায় না শুধুমাত্র ডিভোর্সের জন্য। এটাও কিন্তু অনেকে কিন্তু মেন্টালি কিন্তু হ্যাম্পার করছে কোথাও না কোথাও। তো আমি বলবো ওটা আন্ডারস্ট্যান্ডিং যদি সবার মধ্যে যদি বাড়ানো যায় তাহলেই ওটাই বেটার। কারণ দেখুন প্ল্যানেটের কাজ করবেই। প্ল্যানেট যদি মার্স, যেরকম আমি বললাম খুব ইগোইস্টিক, ধরুন একটা ছেলে বা মেয়ে যাদের বিয়ে হয়েছে সেটা ধরুন মার্স রুল করছে, আর মেয়েটা ধরুন মুন রুল করছে, তাদের কিন্তু এমনি কিন্তু এনার্জি কিন্তু আপ অ্যান্ড ডাউন কিন্তু এমনিই হবে। কারণ মুন কিন্তু একটা ঠান্ডা প্ল্যানেট যদি আপনি বলেন, আর মার্স কিন্তু একটা মানে খুব গরম একটা প্ল্যানেট, হট প্ল্যানেট। তো এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স কিন্তু অনেকটাই থাকবে। কিন্তু যদি একটা টাইমকে যদি এই জিনিস যদি আন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে যায়, বা যখন ছেলে কথা বলছে মেয়ে চুপ থাকলো, বা মেয়ে কথা বলছে ছেলে চুপ থাকলো, এই আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেলে কিন্তু ডিভোর্স হবে না। আর প্ল্যানেটও কিন্তু ওখানে ডিভোর্স কিন্তু দিতে পারবে না, কারণ প্ল্যানেট চায় যে চলো আমি যেটা আমার মাথায় আছে সেটা আমি করবই, বাট সেটা কিন্তু হিউম্যান কিন্তু এটা ঠিক করতে পারে। সবথেকে পাওয়ারফুল হচ্ছে হিউম্যান। একদম লাস্ট প্ল্যানেটে চলে আসছি, সেটা হচ্ছে মার্কারি এমন একটা প্ল্যানেট, যেই প্ল্যানেট না হলে আমার নলেজ, আমার স্কিল, আমার ট্যালেন্ট এক্সপ্রেসই হবে না। আমরা বলি দ্য কমিউনিকেটর। মানে আমি দেখেছি, যেহেতু আমার প্রফেশন ক্যারিয়ার কাউন্সেলিং, আমি দেখেছি ট্রিমেন্ডাস ট্যালেন্টেড কোনো একজন ব্যক্তি যে হয়তো খুব ভালো শেফ, কিন্তু সে কখনোই একটা 5 স্টার হোটেলে যেতে পারলো না, কারণ সে ইন্টারভিউটাই ক্র্যাক করতে পারলো না। ঠিক তাই, রাইট। ট্রিমেন্ডাস ট্যালেন্ট, মানে ট্যালেন্ট নিয়ে অ্যাট পার। মানে আমি যদি কোনো একটা 5 স্টারের শেফের কাছে নিয়ে যাই তাকে, আর ও কোনো একটা ধরো যে কোনো একটা hotel.com-এ কাজ করছে, হোয়াট এভার একটা যে কোনো একটা অনামি একটা ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে, সেখানেও চালিয়ে যাচ্ছে অ্যাট পার উইথ এ 5 স্টার এক্সিকিউটিভ শেফের মতনই সে কাজ করতে, কিংবা শেফের মতন সে কাজ করছে। কিন্তু না তার কোনো স্যালারি বাড়লো, না তার কোনো গ্রোথ হলো, সে একই গতনিতে চলে যাচ্ছে তার জীবন। ঠিক আছে, এটা কারণ কি মার্কারি এক্সপ্রেস করতে পারছে না? অবশ্যই, কারণ মার্কারি কিন্তু আমাদের কিন্তু নেটওয়ার্ক দেয়, নেটওয়ার্ক কমিউনিকেশন, এটা কিন্তু মার্কারির জন্যই হয়। আর যত ইন্টেলিজেন্সি সব মার্কারি। আমরা বলি যে একটা বাচ্চা পড়াশোনায় খুব ভালো, সেটা কিন্তু মার্কারির কারণেই। আমরা বলি তার মুখস্থবিদ্যা খুব ভালো, মার্কারির কারণেই। এবার ধরুন আপনি একটা কোথাও যাচ্ছেন বা যাবেন, আপনার তো একটা নেটওয়ার্ক দরকার ভালো, কারণ আজকালকার যুগে একটা ভালো নেটওয়ার্ক ছাড়া কিচ্ছু হবে না।
মার্কারি দেবে সেটা, মার্কারি দেবে সেটা। আর নেটওয়ার্কের সামনে পৌঁছেও যে আপনার ট্যালেন্টটাকে এক্সপ্রেস করতে হবে সেটাও মার্কারি দেবে। অবশ্যই। হয়তো ইন্টারভিউ পর্যন্ত আপনি চলে গেলেন, আপনার সিভিটা এত ব্রাইট, এত ব্রিলিয়েন্ট সিভি, আপনি হয়তো অ্যাকাডেমিক্যালি স্ট্রং, কিন্তু ইন্টারভিউতে গিয়ে আপনি আর এক্সপ্রেস করতে পারলেন না জাস্ট মার্কারির কারণে, কারণ মার্কারি ডাউন আছে। এটাকে কি করে ঠিক করা যেতে পারে? এটাকে আপনি একমাত্র ঠিক করতে পারেন ওয়েডনেসডে করে যদি আপনি গণেশ পূজা পারফর্ম করেন দুর্বা ঘাস দিয়ে, 11 বা 21 দুর্বা ঘাস দিয়ে গণেশ পূজা করেন, তাহলে কিন্তু মার্কারি কিন্তু ভালো হয়। আমরা কিন্তু গণেশকে বলি বুদ্ধিদাতা, রাইট? তো এইটার মানে এই কারণে কিন্তু মার্কারি আমরা ঠিক করতে পারি শুধু গণেশ পূজার জন্যই। গণেশ পূজা করলে মার্কারি এমনি ঠিক হয়ে যাবে। গণেশ পূজা করলে তো মার্কারি ঠিক হবে। আরেকটা জিনিসও করতে হবে, সেটা হচ্ছে যে স্কিলটা ল্যাক আছে, এক্সপ্রেস করার স্কিলটা, পাবলিক স্পিকিং স্কিলটা, একটা কোর্স জয়েন করতে হবে, পার্সোনালি ডেভেলপমেন্ট কিংবা স্পোকেন ইংলিশ। সেইটা না করলে তো আমি কি গণেশের মাথাতে ওই বুধবার করে দিলেই কি আমার ইংলিশ নলেজ গেইন হয়ে যাবে? একদম নয়। এটাও তো করতে হবে, নিজেকে তো ডেভেলপ করতে হবে। আমি খালি বললাম মার্কেটিংকে কি করে ঠিক করা যেতে পারে, রাইট? তো নিজেকে ডেভেলপ করতে পারে। একটা জিনিস, মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে স্পিচ দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিছুই ঠিক হবে না। মানে কাজ করে যেতে হবে, নিজের কর্ম করে যেতে হবে। আর ফল বাই ডিফল্ট আসবে, মানি বাই প্রোডাক্ট আসবে, কিন্তু টাকার পেছনে দৌড়ে কেউ টাকা চেস করতে পারেনি না। ইন্ডিয়া হচ্ছে একমাত্র দেশ যে টাকার পুজো করে। আজকে সেই অনেকে লক্ষ্মীর পুজো করছে, টাকার পুজো, ঠিক আছে? মানে আপনি দেখবেন না আমেরিকাতে কেউ ডলারকে দেখে পুজো করছে, নেই, কিন্তু তাদের কি টাকা হচ্ছে না? হচ্ছে। আমরা করছি বিকজ উই আর রুটেড উইথ আওয়ার ট্র্যাডিশন, উই আর রুটেড উইথ আওয়ার কালচার। এবং অনেকে মজা করে বলে যে শনি কেতু খালি ইন্ডিয়াতেই প্রভাব ফেলে, আমেরিকাতে যখন চলে যায় তখন আর তার প্রভাব থাকে না, ঠিক আছে? অনেকে মজা করে বলে, ঠিক আছে, কারণ ওদের তো লাইফস্টাইলটা অন্যরকম, কিন্তু প্রভাব, প্ল্যানেটের প্রভাব সারা বিশ্বে পড়বে, একইভাবে পড়বে। সেটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন, কেউ আটকাতে পারবে না, সব জায়গায় পড়বে। এক্স্যাক্টলি। কারণ দেখুন, অনেকেই বলবে যে আমাদের কান্ট্রিতে প্রভাব বেশি পড়ে, অন্য কান্ট্রিতে প্রভাব পড়েই না। আমরা যেহেতু জানি, আমরা যদি প্র্যাকটিস করি, আমরা বিশ্বাস করি, এবং বিশ্বাসেই তো মেলয় বস্তু। অবশ্যই তাই, কারণ প্ল্যানেট হচ্ছে সবার জীবনে এফেক্ট ফেলবে, কাউকে বাদ দেবে না, কেউ ছাড় পাবেন না। হয়তো জানা অনজানাতে আপনার ওপর প্রভাব পড়ছে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু পড়বেই পড়বে। থ্যাংক ইউ অঙ্কিতা ফর ইয়োর টাইম। আর শেষ করার আগে একটা কথা বলবো, আমি অঙ্কিতার সঙ্গে এই কনভারসেশন থেকে যেটা বুঝলাম, যেটা জানলাম, সেটা আমি একটা শেরের মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে जिंदगी एक किराए का मकान है, एक ना एक दिन छोड़ना पड़ेगा। जिंदगी एक किराए का मकान है, एक ना एक दिन छोड़ना पड़ेगा। जब मौत तुम्हें बुलाए तब घर से निकलना पड़ेगा। বেরোতেই হবে আমাদের, সেইখানে কোনো প্ল্যানেট আটকাতে পারবে না। কি হবে কি হবে না আমরা জানি না, আমাদের এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে জীবন। কিন্তু লড়ে যেতে হবে, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউট নেই। থ্যাংক ইউ অঙ্কিতা ফর বিং আওয়ার গেস্ট। তোমার যদি কিছু বক্তব্য থাকে তাহলে আমাদের অডিয়েন্সকে বলো। আমি একটা কথাই বলবো আপনাদেরকে, কখনো প্ল্যানেটকে ভয় পাবেন না। প্ল্যানেটসের যে ট্রিক্সগুলো আছে আপনারা সেইগুলো বুঝুন, নিজের কর্ম করে যান, প্ল্যানেটের রেজাল্ট দেবে। আর আপনাদের যদি মনে হয় যে না আমার এই প্ল্যানেটটা একটু ডাউন আছে বা এটা বেশি আপ আছে, বা যেটা ডাউন আছে আপনি সেটাকে শুধরানোর চেষ্টা করুন। শুধুমাত্র একটা প্ল্যানেটের উপর আপনাকে দাঁড়িয়ে থাকলে হবে না, সবারই কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটা সাপোর্ট চাই প্ল্যানেটের। তা আপনারা সেইগুলোই করুন, সেই রেমেডিগুলোই করুন, আশা করি আপনার জীবনটা সত্যিই খুব ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর প্লিজ দেখতে থাকুন। আবার বলে যাচ্ছি, শুভ দীপাবলি, ভালো করে কাটান, গ্রিন দিওয়ালি করুন। থ্যাংক ইউ। মাই ক্যারিয়ার মাই চয়েসকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।